नमस्कार बंधुरा आमी ঐন্দ্রিলা এবং আপনাদেরকে একটি নতুন ভ্রমণ সিরিজে স্বাগত জানাচ্ছি। অনেক দিন উত্তরবঙ্গের পাহাড়ে যাইনি, খুব মনে হয় ছোট করে কয়েকদিনের জন্য পাহাড়ে ঘুরে আসি। নানা কারণে প্ল্যান হয়েও ক্যান্সেল হচ্ছিল। এবারে সেই প্ল্যান হতেই সপরিবারে বেরিয়ে পড়লাম। পুত্রের স্কুলে সেশন ব্রেকের ছুটি, তার তো বিশাল আগ্রহ বাবা মায়ের সাথে ঘুরতে যাবার। আর এবারে তার পছন্দের গন্তব্য রয়েছে লিস্টে, তাই উৎসাহ দ্বিগুণ। 12377 পদাতিক এক্সপ্রেস প্রত্যেক দিনই রাত 11:20 নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে পরদিন সকাল 9:05 পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে। মোটামুটি 9 ঘন্টা 45 মিনিট মতন সময় লাগে। এসি 3 টিয়ারের ভাড়া 945 টাকা, 2 টিয়ারের ভাড়া 1325 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2205 টাকা। নির্দিষ্ট সময়ে ট্রেন চলে এলো প্ল্যাটফর্মে। এবার ট্রেনে ওঠার পালা। উত্তরবঙ্গে যাবার জন্য দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেস এই দুটো ট্রেনই বেশ জনপ্রিয়। তার কারণ অফিস থেকে বেরিয়ে একটু গভীর রাতের দিকে এই ট্রেনগুলো ধরলে আর সেদিন অফিসে ছুটি নিতে হয় না। অন্যান্য উত্তরবঙ্গের ট্রেনগুলো ধরতে গেলে কিন্তু একটু অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে অথবা হাফ ছুটি করে বা পুরো ছুটি নিয়ে আসতে হবে। পদাতিক এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল এসি 3 টিয়ারে। আমরা বাড়ি থেকে ডিনার করেই এসেছিলাম, যাতে বেশি রাতে ট্রেনে উঠে আর খাওয়া দাওয়ার ঝামেলা না থাকে। কিন্তু ট্রেনে বসে খাবার একটা আলাদাই মজা। তাই পরদিন সকালবেলার জন্য যে ম্যাগি ব্রেকফাস্ট বানিয়ে এনেছিলাম, ছেলে তক্ষুনি সেটা খুলে খেতে শুরু করলো। আচ্ছা চলুন এরপর বাথরুমের অবস্থাটা একবার দেখিয়ে দিই। পদাতিক বেশ জনপ্রিয় ট্রেন, প্রচুর বাঙালি যাত্রী এই ট্রেনে যাতায়াত করেন। সবসময় ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, বাথরুমেও তার অন্যথা হয় না। আগেই বলেছি যে এই ট্রেনে ওঠার মূল কারণ হচ্ছে এর সময়। যেহেতু একটু বেশি রাতের দিকে ট্রেন, সেই জন্য সময় নষ্ট কম হয়। বেশ ঘুমাতে ঘুমাতেই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া যায়। ঘুমের আয়োজন শুরু করলাম। বিছানা করার পর এরপর শুয়ে পড়ার পালা। আমাদের দুজনের সিট পড়েছিল সাইড লোয়ারে আর ছেলে সাইড আপার। সাইড লোয়ারে যেতে কিন্তু বেশ ভালোই লাগে, যদিও রাতের ট্রেনে সাইড লোয়ারে বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার সুযোগ একটু কম। তবে সকাল হতেই সুযোগটা এলো। তবে যতটুকু সময় পেয়েছি বাইরের দিকে তাকিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চললাম। আগেই বলেছি আমার পুত্র ঐশিক গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে। আগের দিন বাড়ি থেকে নিয়ে আসা ব্রেকফাস্ট ম্যাগি এবং তার সাথে সাথে গল্পের বই পড়তে পড়তে চলল। আমাদের জন্য ছিল অঙ্কুরিত ছোলা আর মুগ, সেগুলোই খেলাম ব্রেকফাস্টে। আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি উত্তরবঙ্গের ঠিক কোথায় চলেছি আমরা। এই সিরিজের প্রথম গন্তব্য সিলেরিগাঁও। সিলেরিগাঁও বললেই সবার আগে মনে পড়ে সিল্ক রুটের কথা। ঠিকই ধরেছেন, সিল্ক রুট যাবার জন্য সিলেরিগাঁও হয়েই কিন্তু যেতে হয়। তবে এবার আমরা সিল্ক রুটের দিকে যাচ্ছি না, আমাদের রুটটা একটু আলাদা। ক্রমশ ভিডিওতে সেগুলো বলবো। 9:30 বাজে এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে পেছনে সিঁড়ি দিয়ে উঠবো।
ফ্লাইওভার দিয়ে গিয়ে পার্কিং লটে যাব, ওখানে এসেছে আমাদের গাড়ি। যে হোমস্টেতে যাব সিলেরিগাঁওতে, সেই হোমস্টের গাড়ি। আবার এই দিকে তোমার মনে করো এটা একটু অনেকটা দূরে হয়ে গেছে তো। পেছনে বিশাল পার্কিং লট, গাড়ি এসে দাঁড়িয়ে আছে এখানে সকাল থেকেই। তো তার নাম্বারটা খুঁজে বার করার চেষ্টা করছি। অনেকটা বড় পার্কিং এরিয়া, ভালোই হয়েছে এই জায়গাটা। আমি প্রথম দেখছি এখানে। হোমস্টের পাঠানো গাড়িতে চললাম সিলেরিগাঁওয়ের দিকে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত যেতে 3500 টাকা মতন পড়ে। পিক সিজনে এই ভাড়া ছোট গাড়ির জন্যই 4500 টাকা পর্যন্ত উঠতে পারে। গাড়ি ছাড়া পাবলিক ট্রান্সপোর্টেও আসতে পারেন এখানে। এনজেপি থেকে কালিম্পং পর্যন্ত শাটল গাড়ি পেয়ে যাবেন। কালিম্পং থেকে পেডংয়ের দিকে যে শাটল গাড়ি যায় সেগুলোতে ফাটক পর্যন্ত চলে আসুন। ফাটক থেকে হোমস্টের গাড়ি এসে আপনাকে পিক আপ করে নিয়ে যাবে। খরচ খুব সামান্যই হবে। ডেসক্রিপশনে এবং স্ক্রিনে গাড়ি বুকিংয়ের ফোন নাম্বার দিলাম। তবে এটা হোমস্টের গাড়ি, আলাদা করে গাড়ি বুকিং হয় না। যদি হোমস্টেতে থাকেন তাহলেই এই গাড়ি বুকিং হতে পারে। রাস্তায় যাওয়ার পথে কালিম্পংয়ের বুদ্ধা পার্ক এখানে দাঁড়ালাম। এখনো হোমস্টেতে যাইনি, 1:25 বাজে। দু একটা জায়গায় একটু দাঁড়াতে যাচ্ছি, মানে এমনি জাস্ট আর কি দাঁড়ানো। তো এখানেও আর কি সেরকমই দাঁড়াচ্ছি। এই জায়গাটা সাইট সিইং প্লেস, একটু ঘুরে দেখে নি। এবার আমরা চলে এসেছি হচ্ছে ভিউ পয়েন্ট মনাস্ট্রি। এটা কালিম্পং থেকে একদম কাছে। তো আগের বার যখন আমরা কালিম্পংয়ে এসে থেকেছিলাম তখন আমরা এই ভিউ পয়েন্ট মনাস্ট্রিতে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু টাইম কম ছিল বলে এটার জন্য আলাদা করে আর আসা হয়নি। তো এবার যেহেতু আমরা এই রোডটা দিয়েই সিলেরিগাঁওয়ের দিকে যাচ্ছি, তো সেই জন্য এটা অন দ্য ওয়ে আর কি দেখা হয়ে গেল। মানে জায়গাটা দারুণ, এখান থেকে ওপর থেকে এত ভালো লাগছে মানে ভাবা যায় না। মানে এইখান থেকে পুরো চারিদিকটা দেখা যাচ্ছে, ওইদিকে দূরে পাহাড়ের মধ্যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এদিকে মনাস্ট্রি দেখা যাচ্ছে, মানে দারুণ লাগছে। আর সেই রকম হাওয়া দিচ্ছে, মানে রোদও রয়েছে, দারুণ একটা আর কি ওয়েদার, মানে খুব ভালো লাগছে। অনেকক্ষণ ধরে গাড়ি চলছিল, এতক্ষণ বাদে নেমেও একটুখানি বেশ রিফ্রেশড লাগছে। এখন বন্ধ এই মনাস্ট্রি, খোলার সময় হচ্ছে দেখা যাবে সকাল 8টা থেকে 11টা, আবার 2টো থেকে 3:30। এখন 1:30 বাজে, সেই জন্য এখন বন্ধ। মানডেতে সোমবার বন্ধ থাকে, তবে ভেতরটা বন্ধ থাকে। পার্কটা মনে হয় খোলাই থাকে, পার্কটা দেখা যেতে পারে। ফ্যামিলি নিয়ে যদি এইসব দিকে আসেন তাহলে যাওয়ার পথে ঘুরে নিতে পারেন। যাই হোক, সামাও আমার আগে আসা হয়নি, আজকে আসা হলো, যেহেতু এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম সেই জন্য। বেশ সুন্দর জায়গাটা। এখন এই মুহূর্তে এখানে খুব একটা বেশি লোকজন নেই। হয়তো এটা হতে পারে যেহেতু যে মনাস্ট্রিটা, মেন মনাস্ট্রিটা এখন বন্ধের সময়, সেই জন্য হয়তো লোকজন নেই, আমি জানি না। তবে কিছু কিছু ট্যুরিস্ট যারা
পাশ দিয়ে আর কি আমাদের মতন পাস করছিলেন, তারা মাঝে মাঝে আসছেন, সেরকম কিছু কিছু টুরিস্ট দেখছি। তবে আগেও বলেছি যে কোনো জায়গা যখন ফাঁকা ফাঁকা থাকে তখন বেশি ভালো লাগে। আর এই জায়গাটা পেছনটাও বেশ সুন্দর লাগছে, চারিদিকটা ডেকোরেশন করা, তো সব মিলিয়ে বেশ সুন্দর রঙিন একটা জায়গা, ভালো লাগবে এলে। এরপর আবার শুরু হলো পথ চলা। আগামী পর্বে দেখাবো সিলেরিগাঁওয়ের অপাপবিদ্ধ সৌন্দর্য। এখানকার পাখি প্রকৃতি তো দেখাবই, তার সাথে সাথে দেখাবো এখানকার বেস্ট পজিশনের হোমস্টে, যেখানে ঘর থেকেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আগামী পর্বের ভিডিওটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না, যাতে ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছয়। ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখুন। এই ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।